ইস, মায়ের কাশিটা আবার যেন বেড়ে গেছে। কালও তো ওষুধ আনতে পারলাম না। আজ যদি মহাজন মশাই পাওনা টাকাগুলো দিই, তবে দুদিনের ওষুধগুলো আনতে পারবো। কিরে জয়, আমার কাছ থেকে টাকা নিয়ে এভাবে চুপচাপ ঘাপটি মেরে বসে আছিস কেন? খবর দিয়েও পাওয়া যায় না? জমিদার মশাই, আপনি এত সকালে? কেন রে, আমাকে কি তোর বাড়িতে আসতে মানা আছে নাকি? আমাকে দেখে তো তোর মুখের ভেতরে মাছি যাবার উপক্রম হলো। না না জমিদার মশাই, সেরকম কিছু না। আসলে মায়ের শরীরটা খুব খারাপ, অনেক দিন ধরে অসুস্থ। মা একটু সুস্থ হলেই আমি ভালোভাবে কাজ করে আপনার সব টাকা শোধ করে দেব। তোর মায়ের অসুখের গল্প তো অনেক শুনলাম, আর এসব শোনার সময় আমার নেই। আমার টাকা গাছে ধরে না, বুঝলি? এই গাভীটা নিয়ে যাচ্ছি আমি। আর শুনে রাখ, 1 মাস সময় দিলাম, এই সময়ের মধ্যে সব টাকা শোধ করে দিবি। না হলে না হলে কি হবে সেটা তোকে বলে দিতে হবে না, বুঝতেই পারছিস? না না জমিদার মশাই, দয়া করে এই গাভীটা নিয়ে যাবেন না। আমার সব সম্বল এই গাভীটাই। এই যে তোরা দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছিস? গাভীটার দড়ি খুলে নিয়ে আয়। এই কালু, চলায়। নিও না, দয়া করে আমার গাভীটা নিও না। এটাই তো আমাদের শেষ ভরসা। সময় মতো টাকা শোধ করলে তো আর গাভীটা নিতে আসতাম না। এখন ন্যাকা কান্না করে কি হবে? চল রে কালু। আহা, হায় 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 রে, আমার সব শেষ হয়ে গেল। গাভীটার দুধ বিক্রি করে আর কাঠ কেটে কোনো রকমে সংসারটা চলতো। এবার এবার কি হবে, কি করব আমি? আহা। জয় মাটিতে বসে কাঁদছিল। ঠিক তখনই ঘরের ভেতর থেকে ধীরে ধীরে মালতী বেরিয়ে আসে। দুর্বল শরীর, কাঁপা কাঁপা পায়ে এসে আস্তে করে জয়ের কাঁধে হাত রাখে। কাঁদিস না রে খোকা, কাঁদিস না। ওপরওয়ালা চাইলে এক মুহূর্তেই সব সমস্যার সমাধান করে দিতে পারেন। আমাদের দুঃখ একদিন নিশ্চয়ই দূর হবে। এ কি মা, শরীরে তুমি আবার বাইরে এলে কেন? তোমার তো বিশ্রাম নেওয়ার কথা। ঠান্ডা হাওয়া লাগলে অসুখটা আরো বাড়বে। আমার কিছুই হয়নি রে খোকা, আমি একদম ঠিক আছে। তুই আমার জন্য এত চিন্তা করিস না। না মা, তুমি এক্ষুনি ঘরে গিয়ে শুয়ে পড়ো। আমি জঙ্গলে যাচ্ছি কাঠ কাটতে। আজ যদি একটু বেশি কাঠ আনতে পারি, তাহলে বাজারে বিক্রি করে কিছু টাকা হবে। তাতে হয়তো তোমার ওষুধটা কিনতে পারবো। সৃষ্টিকর্তা তোকে ভালো রাখুক খোকা, সাবধানে যাস। নীল আকাশের অনেক ওপরে মেঘের মাঝে ঝলমলে এক রাজ্য। চারিদিকে সোনালি আলো, রঙিন ফুল আর ঝিকিমিকি প্রাসাদ। সেখানেই পরীদের রাজ্য। ছোট্ট এক পরী তার মায়ের হাত ধরে বায়না করছে। মা, ও মা, চলো না আজ পৃথিবীতে ঘুরতে যাই। আমি পৃথিবীটা একবার দেখতে চাই। না লালপরি, এখন নয়। তুই এখনো অনেক ছোট। তুই কখনো পৃথিবীতে যাসনি। ওখানের তাপ, ধুলো আর হাওয়া এসব তুই সহ্য করতে পারবি না। কেন পারবো না মা? তোমরা যদি পারো, আমিও পারবো। আমার কিচ্ছু হবে না। চলো না মা, একবার শুধু পৃথিবীটা দেখে আসি। আচ্ছা ঠিক আছে, তোর এত ইচ্ছে যখন, তাহলে আজ একবার যাওয়া যাক। কিন্তু শোন, তোর বাবা এখন পরিরাজ্যের কাজে খুব ব্যস্ত। সে প্রাসাদে ফিরে আসার আগেই আমাদের আবার ফিরে আসতে হবে, না হলে তোর বাবা কিন্তু খুব রেগে যাবে। সত্যি মা? তাহলে চলো, চলো না, তাড়াতাড়ি যাই। মা মেয়ে দুই পরী ধীরে ধীরে পরিরাজ্যের সোনালি ফটক পেরিয়ে বেরিয়ে এলো। তারপর তারা তাদের ঝলমলে ডানা মেলে আকাশ দিয়ে উড়ে পৃথিবীর দিকে নামতে লাগলো। কি সুন্দর দৃশ্য দেখো মা! কত সুন্দর গাছগাছালি, নদী নালা, সব কিছু তো স্বপ্নের মতো মা। হ্যাঁ রে মা, পৃথিবীটা যেমন খুব সুন্দর, তেমন এখানকার মানুষেরা খুব ভয়ঙ্কর, স্বার্থপর আর লোভী। সবাই তো আর একরকম হই না মা। নিশ্চয় সব জাতির ভেতরে ভালো খারাপ আছে।
দুষ্টু মেয়ে, সাবধানে নামিস। তোর ডানা দুটো এখন খুব কচি, বাতাসেও ব্যথা পাবি রে মা। হঠাৎ করে আকাশের শান্ত পরিবেশ বদলে গেল। চারিদিকে কালো মেঘ জমে উঠল, আর মুহূর্তের মধ্যেই জোরও বাতাস বইতে শুরু করল। আকাশে উড়তে থাকা মা মেয়ে দুই পরী সেই ঝড়ো হাওয়ায় দুলতে লাগল। মা মা, এই বাতাসটা খুব জোরে বইছে, আমার ডানাগুলো ঠিকমতো নড়ছে না। সাবধানে উড় ছোট্ট পরী, ঝড়টা হঠাৎ খুব ভয়ঙ্কর হয়ে উঠেছে। আমার হাতটা শক্ত করে ধরে থাক। মা মা, আমার শ্বাস নিতে যে খুব কষ্ট হচ্ছে, ডানা দুটো কেমন এক জায়গায় হয়ে আসছে। কি করব এখন তোকে নিয়ে? এখন তো আর পরিরাজ্যে ফেরা সম্ভব না। ঝড় যেন ক্রমেই আরও ভয়ঙ্কর হয়ে উঠতে লাগল। হঠাৎ এক প্রচণ্ড দমকা বাতাস এসে ছোট্ট পরীটিকে তার মায়ের কাছ থেকে অনেক দূরে ছিটকে দিল। মা বাঁচাও আমাকে, মা। ছোট্ট পরী ঘুরতে ঘুরতে আকাশ থেকে নিচের জঙ্গলের ভেতরে ধপ্পাস করে পড়ল। জয় সেদিন কাঠ না কেটে একটা গাছের নিচে বসে বাঁশি বাজাচ্ছিল। হঠাৎ জোরে কিছু পড়ার শব্দে সে চারিদিকে তাকিয়ে দেখল কিছুটা দূরে লাল কি যেন একটা পড়ে আছে। তার শরীর থেকে তীব্র লাল আলো ফিকে বেরোচ্ছে। কি পড়লো ওটা? এত লাল আলো! এ কি, চারিদিকে এত বাতাস শুরু হয়েছে আর আমি কিছুই বুঝতে পারলাম না। আগে গিয়ে দেখি কি ওটা। এ তো একটা ছোট্ট পরী। আহারে, কচি ডানাটা একদম ভেঙে গেছে। এক্ষুনি একে জ্ঞান ফেরাতে হবে। জয় জঙ্গল থেকে কিছু ঔষধির লতাপাতা এনে ছোট্ট পরীর শরীরের ক্ষতস্থানে লাগিয়ে দিল, আর তার কাছে থাকা জলের বোতল থেকে কিছুটা জল নিয়ে ছোট্ট পরীর চোখে মুখে ছিটা দিল। মা মা, আমার মা কোথায়? আর তুমি কে? আমি মানুষ। তুমি আকাশ থেকে নিচে পড়ে আঘাত পেয়েছিলে, আমি তোমাকে সুস্থ করেছি। মা, মা কোথায়? আমি মায়ের কাছে যাব। ঠিক সে সময় সাদা পরী আকাশ থেকে হন্তদন্ত হয়ে নেমে এসে ছোট্ট পরীর কাছে ছুটে এলো। লালপুরি, আমার মা, এই তো আমি এসে গেছি, ভয় পাস না মা। মা, আমার ডানাতে খুব ব্যথা মা। এই ছেলেটা আমার ডানাতে কি সব যেন দিছে মা, দেখো। কি সব না ছোট্ট পরী, এটা ওষুধই। একটু পরেই তোমার ডানার ব্যথা সেরে যাবে। ধন্যবাদ তোমাকে আমার ছোট্ট পরীকে বাঁচানোর জন্য। আরে না না, ধন্যবাদ দিতে হবে না। কেউ বিপদে পড়লে যদি আমরা সাহায্যের হাত বাড়াতে না পারি, তবে মানুষ হলাম কি করে? তোমার হয়তো বা বাঁশি অনেক পছন্দ। এই বাঁশিটা তোমার জন্য। আরে না না, আমার বাঁশি লাগবে না। এই যে আমার বাঁশি আছে। এটা জাদুর বাঁশি। এই বাঁশি তোমার সমস্ত সমস্যা দূর করবে। তুমি বাঁশি বাজাতে বাজাতে মনে মনে যেটা বলবে, এই বাঁশি সেটা বাস্তবে পূর্ণ করবে। তবে সাবধান, কখনো লোভে বশবর্তী হয়ে কিছু চেও না, তাহলে হিতে বিপরীত হতে পারে। আমি কখনোই লোভ করব না। আপনাকে অসংখ্য ধন্যবাদ সাদাপরি, এত সুন্দর একটা বাঁশি দেবার জন্য। লালপরি, ঝড় থেমে গেছে। এবার চলো আমরা পরিরাজ্যে ফিরি। আর ঝড় হবে না তো মা? আমার যে খুব ভয় করছে। না মা, আর ঝড় হবে না। আকাশ একদম পরিষ্কার। কত সুন্দর বাঁশিটা! একবার কি বাজিয়ে দেখব? বাজিয়েই দেখি। বাহ, খুব সুন্দর সুর তো। আমি যদি রূপকথা গল্পের রাজাদের মতো পঙ্খী ঘোড়ায় চড়ে বাড়ি ফিরতে পারতাম, তাহলে মা দেখে খুব খুশি হতো। জয় মনে মনে এই কথা বলতেই হঠাৎ আকাশে এক অদ্ভুত আলো ঝলসে উঠে একটা জোরালো ডাক দিয়ে মুহূর্তের মধ্যেই আকাশ থেকে সাদা মেঘ ভেদ করে নেমে এলো এক বিশাল সাদা পঙ্খিরাজ ঘোড়া।
তার ডানা দুটো রূপার মতো ঝলমল করতে লাগল। এ এ তো সত্যি! বাহ বাহ বাহ! এবার আমি গ্রামের সব গরিব দুঃখী মানুষকে সাহায্য করতে পারবো। উঠে পড়ো জয়, তোমাকে নিয়ে যে বাড়ি ফিরব। ছেলেটা সেই সকালে বেরিয়েছে, এখনো ফিরল না। এত বেলা অবধি কি করছে ও, কে জানে। হঠাৎ মালতীর চোখে পড়ল মেঘ ভেদ করে সাদা পঙ্খিরাজ ঘোড়ায় বসে তার ছেলে জয় নিচে নামছে। মুহূর্তের ভেতরে পঙ্খিরাজ ঘোড়াটি তার সামনে নেমে এলো। এখন আমি আসি জয়, তোমার প্রয়োজনে আমাকে স্মরণ কইরো। মা, এভাবে হাঁ করে আছো কেন? খোকা, এটা কি দেখলাম? তুই কি সত্যি আকাশ থেকে নামলি? যেটা দেখেছো মা, ঠিকই দেখেছো। আজ আমার জীবনে এমন এক ঘটনা ঘটেছে যেটা শুনলে মনে হবে যেন রূপকথার গল্প। এরপর জয় তার মায়ের সাথে পরীর সাথে ঘটে যাওয়া সব কথা খুলে বলল। আরে বাবা, কি সাংঘাতিক ঘটনা! এমন অলৌকিক জিনিসও কি সত্যি পৃথিবীতে ঘটে? ঘটে মা, দেখো তোমাকে এখন সেই জাদুর বাঁশির সুর শোনাই। ইস, যদি আমার মায়ের সব রোগ সেরে যেত, আমাদের এই ভাঙা ঘরটা ভালো হয়ে যেত, ঘরে যদি পর্যাপ্ত খাবার থাকতো, মায়ের মুখে যদি আবারও সেই আগের হাসিটা দেখতে পেতাম, তাহলেই আমার মনে একটু শান্তি পেত। জয়ের এই মনের ইচ্ছা যেন জাদুর বাঁশির সুরে মিলিয়ে গেল। মুহূর্তের মধ্যে চারপাশে এক আশ্চর্য আলো ছড়িয়ে পড়ল। তাদের ভাঙা কুড়ে ঘর বদলে হল এক পরিপাটি সুন্দর ঘর। ঘরের ভেতর সাজানো রয়েছে নানা রকম খাবার, আর সবচেয়ে আশ্চর্য হল মালতীর শরীর থেকে সব অসুখ যেন মুহূর্তেই উধাও হয়ে গেল। মুখে ফুটে উঠল এক উজ্জ্বল হাসি। খোকা, খোকা দেখ, আমি সুস্থ হয়ে গেছি, আমার সব রোগ সেরে গেছে। ধন্যবাদ পরি। অনেকদিন পরে মায়ের মুখে এমন হাসি দেখতে পেয়ে মনটা আমার শান্তিতে ভরে গেল। এরপর থেকে জয় সেই জাদুর বাঁশির সাহায্যে গ্রামের গরিব ও দুঃখী মানুষদের সাহায্য করতে শুরু করল। কেউ অসুস্থ হলে ওষুধ জুটিয়ে দিত, কারো ঘরে খাবার না থাকলে খাবারের ব্যবস্থা করে দিত। আজ সাহায্য না করলে যে কি হতো বাবা, গ্রামের সব গরিব দুঃখী মানুষের মুখে তোর নাম ডাক। তুই গরিবের বাদশা রে বাবা। সবই সৃষ্টিকর্তার ইচ্ছে গো বুড়িমা, আমি তো উছিলা মাত্র। ছোট থেকে যে কষ্ট আমি করেছি, আমি চাই না আমার মতো এত কষ্ট আর কেউ করুক। গ্রামে কেউ বিপদে পড়লে জয়ের কাছে আসত সাহায্যের জন্য। ধীরে ধীরে গ্রামের মানুষেরা জমিদারের কাছ থেকে চড়া সুদে টাকা নেওয়া বন্ধ করে দিল। এত বড় সাহস ওর! আমার পেটে লাথি মেরে এখন দাদাগিরি করছে। এভাবে চলতে দিলে তো আমার সব শেষ হয়ে যাবে। এই হাবু, কালু, তোরা খোঁজ নিয়ে দেখ, ও কি কোথাও সোনার খনি পেয়েছে নাকি রে? জমিদার মশাই, গ্রামের লোকজনের মুখে শুনেছি তার কাছে নাকি একটা আশ্চর্য বাঁশি আছে। আশ্চর্য বাঁশি? জি জমিদার মশাই, লোকজন বলা বলি করছে সে বাঁশিটা বাজালেই নাকি মনের সব ইচ্ছে পূরণ হয়ে যাচ্ছে। তাই নাকি? তাহলে তো ব্যাপারটা বেশ মজার। এই খবরটা এখনই মহারাজার কাছে দিতে হবে। সবই তো শুনলেন মহারাজ। এত বড় একটা সত্যি লুকিয়েছে আমার থেকে, এর শাস্তি তো ওকে পেতেই হবে। মন্ত্রী সেনাপতি, ওই ছোকরাটাকে এক্ষুনি টেনে হিঁচড়ে রাজ দরবারে হাজির করা হোক। যথা আজ্ঞা রাজামশাই। এরপর মন্ত্রী সেনাপতি তাকে টেনে হিঁচড়ে রাজ দরবারে নিয়ে এলো। ক্ষমা করবেন রাজামশাই, দয়া করে বলবেন আমার অপরাধ কি?
আমাকে এভাবে বাড়ি থেকে টেনে হিঁচড়ে আনা হলো কেন? আমি তো ভেবেছিলাম ও খুবই চালাক, এখন তো দেখছি ও খুবই বোকা। শুনলাম তোমার কাছে জাদুর বাঁশি আছে, আর সেই বাঁশির সাহায্যে তুমি সবাইকে সাহায্য করছো। জি মহারাজ, কিন্তু আমি তো ভালো কাজই করছি, তাহলে আমাকে রাজদরবারে আনা হলো কেন? তোমার মতো একটা সাধারণ ছেলের কাছে এমন একটা মূল্যবান সম্পদ থাকা দণ্ডনীয় অপরাধ, সেটা কি তুমি জানো না? ও সব সম্পদ তো থাকবে আমাদের মতো রাজাদের কাছে। কিন্তু ওটা তো আমাকে সাদা পরি দিয়েছে। আহ, এত কথা বলা আমার মোটেও পছন্দ না। এক্ষুনি বাঁশিখানা আমার কাছে দাও। হিহি, দেখো দেখো দেখো, মুখটা বাংলা পাঁচের মতো করে আছে। সুদের ব্যবসা বন্ধ করে আমার পেটে লাথি মারা হচ্ছিল, তাই না? দেখ বেটা এবার কেমন লাগে। এই বাঁশির সাহায্যে আমি আরও সোনা, হিরে আর ধন সম্পদ বানাবো। তারপর সেগুলো দিয়ে আমার প্রাসাদের সব ঘর ভরে ফেলবো। এরপর রাজা যেই বাঁশিটা বাজাতে শুরু করলো, অমনি অদ্ভুত ঘটনা ঘটতে লাগলো। হঠাৎ রাজদরবারের মেঝের নিচ থেকে অসংখ্য পোকামাকড় বেরিয়ে এলো। চারিদিকে মৌমাছি আর বাদুড়ে ভরে গেল। মৌমাছিগুলো উড়ে উড়ে রাজা, মন্ত্রী, সেনাপতি আর জমিদারের গায়ে বসতে লাগলো। আরে আরে আরে, এটা হচ্ছেটা কি? চাইলাম সোনা দানা আর এলো পোকামাকড়। ওরে ওই, কে কোথায় আছিস? থামা এগুলোকে। মহারাজ, আমাদেরই প্রাণটার যাই যায় অবস্থা, আপনাকে বাঁচাবো কি করে? বাঁচাও, বাঁচাও আমাদের। ওরে ওরে বাবারে, মৌমাছির কামড়ে যে প্রাণটা যাই রে। হঠাৎ রাজদরবারের ভেতর ঝলমলে সাদা আলো ছড়িয়ে পড়ল। সেই আলোর ভেতর থেকে ধীরে ধীরে আবির্ভূত হল সাদাপরি। সাদাপরি তার জাদুর ছড়ি ঘোরাতেই মুহূর্তের মধ্যে রাজদরবারে উড়তে থাকা সব পোকামাকড় পাথরের মূর্তিতে পরিণত হয়ে মেঝেতে পড়ে গেল। ধন্যবাদ সাদাপরি, আমাকে এই অত্যাচারীদের হাত থেকে বাঁচানোর জন্য। এই জাদুর বাঁশিটা শুধু সৎ মানুষের জন্য, তোমাদের মতো লোভীদের জন্য নয়। নাও জয়, এই বাঁশিটা শুধু তোমার। লোভ মানুষের সর্বনাশ ডেকে আনে। এই লোভের শাস্তি আজ তোমাদের পেতেই হবে। আজকের পর থেকে রাজা গুণধরের প্রাসাদে জমিয়ে রাখা সব ধনসম্পদ মাটিতে পরিণত হবে, আর এই লোভী জমিদারের সব জমি নদীতে পরিণত হবে। হায় 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 রে, আমার সব সব শেষ হয়ে গেল রে। সব সব এই লোভী জমিদারের জন্য এমন হয়েছে। সব হারালাম আমি, সব সব হারালাম। রাজরক্ষী, এক্ষুনি এই লোভী জমিদারকে বন্দি করো। এমন আবর্জনা বাইরে থাকার চেয়ে ভেতরে থাকাই উত্তম। লোভ আর অন্যায়ের পথ যতই সহজ মনে হোক না কেন, তার শেষটা সব সময়ই কষ্টের হয়। লোভের শাস্তি মানুষকে একদিন না একদিন পেতেই হয়, আজ না হয় কাল।